ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা শুরু করব সিডিপি ক্লাস। দেখতে পাচ্ছ 4 নম্বর ক্লাস নিয়ে। এর আগে আমাদের 3খানা ক্লাস কিন্তু হয়ে রয়েছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে আমাদের ক্লাসগুলো। আমাদের ক্লাসগুলো একদম বেসিক লেভেল থেকে, অর্থাৎ আমাদের যে 25খানা কোশ্চেন এর মধ্যে রয়েছে সেই কোশ্চেনগুলো তোমরা কিন্তু উত্তর করার চেষ্টা করবে। তোমরা যদি না পারো তারপরেও কিন্তু তোমাদের যে যে জায়গাগুলো চিন্তা করতে সমস্যা হচ্ছে বা ভুল হচ্ছে, আমার মার্ক করা উত্তরগুলো কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে বা উপকার হবে। যাদের 2024-এর টেট কে লক্ষ্য করে যারা পড়াশোনা করছো তারা এখন থেকে পড়াশোনা শুরু করো। কারণ যদি আমরা দেখি যে নোটিফিকেশন আসার পরে যদি আমরা পড়াশোনা শুরু করি, তাহলে কিন্তু আমাদের ওইটুকু সময়ের মধ্যে আমাদের সিডিপির যে 30খানা বেসিক ধারণা রয়েছে, অর্থাৎ বেসিক যে 30খানা কোশ্চেনের উপরে আমাদের যে ধারণাগুলো থাকা দরকার, তার উত্তর করা কিন্তু সমস্যা তৈরি হবে। এর আগে আমরা দেখেছি যে 22-এর টেটে যেখানে আমাদের সিডিপি কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিয়েছে, যেখানে আমাদের সিডিপির পেডাগোগির প্রতিটা সাবজেক্টের পিছনে 15 করে কিন্তু সিডিপির একটা ধারণা কিন্তু রয়েছে। সেক্ষেত্রে আমি বারবার বলবো যে সিডিপি ক্লাসগুলো যদি তোমরা এখন থেকে আস্তে আস্তে করতে থাকো, তাহলে কিন্তু তোমরা উপকার কিন্তু পরবর্তীতে অনেক অন্য যারা প্রস্তুতি নিচ্ছে তাদের থেকে কিন্তু এক ধাপ এগিয়ে থাকবে। তাহলে চলো শুরু করি। আজকে যেটা হচ্ছে যে আমাদের প্রথম প্রশ্ন শুরু করার আগে আমরা দেখে নেব যে আমাদের টিডব্লিউএস একাডেমি পরীক্ষার সম্ভাবনার উপরে ভিত্তি করে আমাদের 2024-এ পেইড ব্যাচ শুরু করতে চলেছে। তোমরা যারা প্রস্তুতি নিতে চাইছো তারা অবশ্যই কিন্তু আমাদের এই পেইড ব্যাচের জন্য টিডব্লিউএস একাডেমি অ্যাপে কিন্তু তোমরা জয়েন হতে পারো। 1 নম্বর প্রশ্নটা দেখো যে প্রাক্ষবিক বুদ্ধির ধারণাটি নিম্নলিখিত কোন ক্ষমতাটির কথা বলে না। প্রাক্ষবিক বুদ্ধির ধারণাটি নিম্নলিখিত কোন ক্ষমতাটির কথা বলে না। উত্তর করবে কিন্তু সবাই ভালো করে উত্তর পড়ে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করবে, কারণ আমাদের অনেক সময় কি হয়, আমরা এই সময় এই মাঝখান পর্যন্ত পড়ি, তারপরে যেই বলেছে যে প্রাক্ষবিক বুদ্ধি, সঙ্গে সঙ্গে আমি একটা উত্তর কিন্তু আমি দাগিয়ে দিলাম, কিন্তু এটা পদ্ধতি নয়। পদ্ধতি হচ্ছে যে পুরোটাই পড়ার দরকার এবং পুরোটাই পড়ে একদম শেষের লাইনটা ভালো করে দেখবে যে যদি নেগেটিভ চাই আমি সেই জায়গাটা মার্কিং করব। তাহলে আমার কিন্তু বারবার আমার মাথায় থাকবে যে এটা নেগেটিভ চাইছে, যে যেটা এর মানে প্রাথমিক বুদ্ধির বৈশিষ্ট্য নয় সেটাই হবে উত্তর। এটা করার চেষ্টা করব। তাহলে কিন্তু আমাদের ভুল কম হবে যে প্রাক্ষবিক বুদ্ধির ধারণাটি নিম্নলিখিত কোন ক্ষমতাটির কথা বলে না। উত্তর কি হবে? উত্তর হবে দেখো প্রক্ষোভের প্রকাশ এবং সার্থকতা দান। এটা কিন্তু প্রাক্ষবিক বুদ্ধির ধারণাটি নিম্নলিখিত মানে ক্ষমতাটির কথা বলে না। বাদবাকিগুলো কিন্তু বলে যে প্রাক্ষোভের উপলব্ধি, নিয়ন্ত্রণ, জাগরণ, অন্যের প্রক্ষোভকে বোঝা, এগুলো কিন্তু প্রাক্ষবিক বুদ্ধির ধারণার মধ্যে পড়ছে। কিন্তু এই যে প্রক্ষোভের প্রকাশ এবং সার্থকতা এটা কিন্তু এটার মধ্যে নেই। পরেরটা দেখো, সাধারণভাবে সুস্থ শিশুর যে হঠাৎ মৃত্যু, সেটাকে কি মৃত্যু বলা হয়? সাধারণভাবে সুস্থ শিশুর যে হঠাৎ মৃত্যু সেটাকে আমরা কি বলবো? উত্তর হবে দেখো, উত্তর হবে ক্লিপ ডেথ। ক্লিপ ডেথ এটাকে আমরা সাধারণভাবে সুস্থ শিশুর হঠাৎ মৃত্যু এটাকে আমরা বলে থাকি। কোন সময়কালকে নির্ভরশীলতা হ্রাসের বয়স, নির্ভরশীলতা হ্রাসের বয়স, অর্থাৎ অর্থাৎ দেখা গেল যে কোনো কারোর উপর নির্ভরশীল না হয়ে সে নিজে স্বাধীন হয়ে দাঁড়াতে চাইছে, নিজে স্বাধীনভাবে বাঁচতে চাইছে, সে নিজে স্বাধীনভাবে অন্যান্য কাজগুলো করতে চাইছে, সেটা কোন সময়কালকে বলা হবে? শৈশবকাল, সদ্যজাত, কৈশোরকাল, বাল্যকাল। নির্ভরশীলতা হ্রাসের বয়স বলা হয়। উত্তর হবে দেখো, উত্তর হবে কৈশোরকাল। কৈশোরকালকে আমরা বলে থাকি নির্ভরশীলতা হ্রাসের বয়স। এটাকে আমরা আহ নির্ভরশীলতা হ্রাসের বয়স বলে থাকি কৈশোরকালকে। শিক্ষার্থীর মধ্যে হীনমন্যতা দেখা দিলে তারা সর্বদা মেজাজ হারিয়ে ফেলে, নিজেকে বেশি করে প্রকাশ করে, নিজেকে লুকিয়ে রাখে, অধিকাংশ সময় ঝগড়া করে। কোনটি সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর কোনটি হবে? উত্তর ভালো করে ভেবে তারপরে উত্তর করার চেষ্টা করো, যে ভালো করে ভেবে তারপর কিন্তু উত্তর করার চেষ্টা করবে।
ভালো করে লক্ষ্য করো যে শিক্ষার্থীদের মধ্যে হীনমন্যতা যদি দেখা দেয়, হীনমন্যতা মানে হচ্ছে নিজেকে মানে কি নিজেকে অন্যদের থেকেও নিজেকে একদম ছোট ক্ষুদ্র মনে করা, যে তার ফলে কিন্তু নিজে মনে করে যে একটা অপরাধের মধ্য দিয়ে সবসময় তার মধ্যে একটা এরকম ফিল হয় যে সে সবসময় অপরাধের মধ্য দিয়ে যাচ্ছে এবং অন্যরা তাকে খারাপ চোখে দেখছে বা অন্যরা তাকে উপহাস করবে, ঠাট্টা করবে, এই ভয় কিন্তু তার মধ্যে সবসময় থাকে, এই হীনমন্যতা থাকে। সেই হীনমন্যতা থাকলে সে নিজেকে কিন্তু সবসময় লুকিয়ে রাখবে। অর্থাৎ দেখা গেল যে কোনো কোনো বিয়ের অনুষ্ঠান বা কোনো সামাজিক অনুষ্ঠান বা কোনো ধরনের অনুষ্ঠানে যদি কোনো হীনমন্যতা সম্পন্ন কোনো ব্যক্তি বা শিশু যায়, তাহলে দেখবে সে কিন্তু সবাই আনন্দ করছে, সবাই মোটামুটি একটা মিথস্ক্রিয়ার মধ্যে রয়েছে, কিন্তু সে নিজেকে লুকিয়ে রেখেছে। নিজেকে লুকিয়ে রেখেছে মানে নিজেকে এক কোনায় এক সাইডে সে নিজেকে সরিয়ে রেখেছে, কারোর সাথে সে মিথস্ক্রিয়া ঠিকভাবে করতে পারছে না। অর্থাৎ হীনমন্যতা বোধ কিন্তু তার মধ্যে দেখা দেয়। 5 নম্বরটা দেখো, শিক্ষার্থীদের শিক্ষাদান করতে হবে তাদের পছন্দ অপছন্দের ভিত্তিতে, তাদের মানসিক উন্নতি অনুযায়ী, তাদের মানসিক বিকাশ অনুযায়ী, সবকটি। কোনটি হবে উত্তর? শিক্ষার্থীদের শিক্ষাদান করতে হবে, অর্থাৎ শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে শিক্ষাদান করতে হবে কোন পদ্ধতি অবলম্বন করে তাদের শিক্ষাদান করলে আরো বেশি আমরা ফলাফল পাবো। তাদের পছন্দ অপছন্দের ভিত্তি, তাদের মানসিক উন্নতি, তাদের মানসিক বিকাশ, সবকটি। কোনটি হবে উত্তর? উত্তর করার চেষ্টা করবে, ভালো করে ভেবে চিন্তে উত্তর করার চেষ্টা করবে, কারণ সিডিপির ক্ষেত্রে তোমাদের ভাবনা চিন্তা কিন্তু এখন থেকেই জরুরি। কারণ মুখস্থ বিদ্যা, আমি বারবার বলি ক্লাসে যে আমাদের সিডিপির সমস্ত যে সমস্ত আমাদের ক্লাসগুলো রয়েছে সেখানে বারবার বারবার যেটা আমি বলছি, এটা মুখস্থ বিদ্যা বলে কিছু নেই। মুখস্থ যদি আমাদের করতে হয় তাহলে অন্য সাবজেক্টে আমাদের সেক্ষেত্রে হয়তো সাহায্য করতে পারে, কিন্তু এখানে অনেক জিনিস রয়েছে মুখস্থ বিদ্যা বাদ দিয়ে, যেগুলো আমাদেরকে বোঝার জিনিস রয়েছে, সঠিক ওয়েতে চিন্তা করার জিনিস রয়েছে। সেক্ষেত্রে আমি বারবার বলবো যে আমাদের এই যে সিডিপির যে সমস্ত কোশ্চেন গুলো রয়েছে সেগুলো দিয়ে তোমরা একটু বোঝার চেষ্টা করো, মুখস্থ বিদ্যা বাদ দিয়ে, কারণ অপশন গুলো চেঞ্জ হতেই পারে। উত্তর কি হবে? দেখো, উত্তর হবে সবকটি সঠিক, কারণ তাদের পছন্দ অপছন্দের ভিত্তিতে শিক্ষাদান করতে হবে, তাদের মানসিক উন্নতি অনুযায়ীও শিক্ষাদান করার দরকার রয়েছে, আহ এবং তাদের মানসিক বিকাশ অনুযায়ী। দেখো, পছন্দ অপছন্দের ব্যাপারটা কিন্তু প্রাচীন যুগে ছিল না। ভালো করে লক্ষ্য করে দেখো, প্রাচীন যুগে পছন্দ অপছন্দের ব্যাপারটা কিন্তু ছিল না, কিন্তু বর্তমানে শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় পছন্দ অপছন্দের ব্যাপারটা রয়েছে, এবং মানসিক উন্নতি অনুযায়ী যে শিক্ষাদান করতে হবে এটাও সঠিক রয়েছে, এবং মানসিক বিকাশ অনুযায়ী শিক্ষাদান করতে হবে এটাও কিন্তু সঠিক। 6 নম্বরটা দেখো, বিদ্যালয়ের প্রধান বা মূল লক্ষ্য হওয়া উচিত। বিদ্যালয়ের প্রধান বা মূল লক্ষ্য হচ্ছে পাশের হার বৃদ্ধি করা, সময় মতো পাঠ্যক্রম শেষ করা, শিক্ষার্থীদের মধ্যে যোগ্যতা তৈরি করা, শিক্ষার্থীদের শৃঙ্খলাবদ্ধ করা। বিদ্যালয়ের প্রধান বা মূল লক্ষ্য হওয়া উচিত কোনটি? প্রধান বা মূল লক্ষ্য হওয়া উচিত কোনটি? সমস্ত আহ, উত্তরে দেওয়া সমস্ত স্টেটমেন্ট গুলো ভালো করে পড়ে তারপর কিন্তু তোমরা করার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে যে বিদ্যালয় বা প্রধান মূল লক্ষ্য হওয়া উচিত কোনটি। উত্তর হবে, দেখো, উত্তর হবে শিক্ষার্থীদের মধ্যে যোগ্যতা তৈরি করা। শিক্ষার্থীদের মধ্যে যোগ্যতা তৈরি করা বিদ্যালয়ের প্রধান বা মূল লক্ষ্য হওয়া উচিত। পাশের হার বৃদ্ধি করা, সময় মতো পাঠ্যক্রম শেষ করা, শিক্ষার্থীদের শৃঙ্খলাবদ্ধ করা, এগুলো সবই কিন্তু যোগ্যতার মধ্যে পড়ছে। অর্থাৎ আমি যদি অপশন সিটা চুজ করি, বাদ বাকিগুলো কিন্তু আপনা আপনি আমাদের সেই লক্ষ্যের মধ্যে এসে চলে চলে আসছে। অর্থাৎ আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যদি আমি যোগ্যতা তৈরি করার জন্য আমরা তাদেরকে পড়াই, বা বিদ্যালয়ের যোগ্যতা তৈরি করার জন্য আমরা আমরা যদি চেষ্টা করি, তাহলে এই পাশের হার বৃদ্ধি করা এটা কিন্তু একটা গৌণ ব্যাপার, একটা একদমই গৌণ ব্যাপার। যে সময় মতো পাঠ্যক্রম শেষ করা এবং শিক্ষার্থীদের শৃঙ্খলাবদ্ধ করা, এগুলো যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে যোগ্যতা ঠিকভাবে তৈরি হবে। আর যোগ্যতা সঠিকভাবে যদি তৈরি হয়, পাশের হারও কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে মূল অপশন যেটা, উত্তর যেটা, যে শিক্ষার্থীদের মধ্যে যোগ্যতা তৈরি করা, এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। 7 নম্বরটা দেখো, বিদ্যালয় স্তরে পারদর্শিতার অভিজ্ঞতা যেসব সম্পর্কগুলি বিচার করা হয় তার জ্ঞানমূলক উদ্দেশ্যের সামর্থ্যগুলি কোনগুলো?
বিদ্যালয় স্তরে পারদর্শিতার অভিক্ষার যে সম্পর্কগুলো বিচার করা হয়, অর্থাৎ পারদর্শিতার অভিক্ষা পারফরমেন্স টেস্টের যে ক্ষেত্রে আমাদের যে প্রশ্নগুলো থাকে দেখবে আহ, বিভিন্ন, আমি যদি এক্ষুনি বলে দিই তাহলে উত্তর কিন্তু তোমরা পেরে যাবে। এটা তোমরা সঠিকভাবে উত্তর করার চেষ্টা করো যে বিদ্যালয় স্তরে পারদর্শিতার অভিক্ষার যে সম্পর্কগুলো আমরা বিচার করব তার জ্ঞানমূলক উদ্দেশ্য, এখানে বলা হচ্ছে যে জ্ঞানমূলক উদ্দেশ্য কোনগুলো, জ্ঞানমূলক উদ্দেশ্যের সামর্থ্য হচ্ছে কোনগুলো। অর্থাৎ আমাদের ব্লুমের ট্যাক্সোনমি যদি আমি দেখি তাহলে সেখানে কিন্তু আমরা এটা ব্লুমের যে ট্যাক্সোনমি রয়েছে সেখানে কিন্তু জ্ঞান বোধ প্রয়োগ অর্থাৎ এটাও রয়েছে, বোধ এবং প্রয়োগ এগুলো কিন্তু আমাদের রয়েছে। অর্থাৎ বিদ্যালয় স্তরে পারদর্শিতার অভিক্ষার যে সম্পর্কগুলো আমাদের বিচার করা উচিত সেগুলো হচ্ছে উপরের সবগুলি কিন্তু উত্তর, উপরের সবগুলি কিন্তু উত্তর, এখানে উত্তর হবে উপরের সবগুলি। 8 নম্বরটা দেখো, দক্ষতা কোন ধরনের শিক্ষণ উদ্দেশ্য, একটা দক্ষতা বা সামর্থ্য বা কোনো কিছুর উপরে আমাদের যে স্কিল রয়েছে সেটা কোন ধরনের শিক্ষণ উদ্দেশ্যের মধ্যে পড়ছে। যারা ডিএলএড কমপ্লিট করেছে তারা কিন্তু অবশ্যই জানো ব্যাপারটা, যে দক্ষতা কোন ধরনের শিক্ষণ উদ্দেশ্য, বা এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আশা করি ছিল যে দক্ষতা কোন ধরনের শিক্ষণ উদ্দেশ্য, জ্ঞানমূলক, অনুভূতিমূলক, সাইকোমোটর, কোনোটিই নয়। উত্তর কি হবে? জ্ঞানমূলক, অনুভূতিমূলক, সাইকোমোটর কোনটি নয়। দক্ষতা কোন ধরনের শিক্ষণ উদ্দেশ্যের মধ্যে পড়ছে? উত্তর করবে, উত্তর হবে সবসময় সাইকোমোটর, দক্ষতা বা স্কিল, যেটা আমরা সাইকোমোটরের কথা বলে থাকি। এই স্কিলটা হচ্ছে, যে দক্ষতাটা হচ্ছে আমাদের সাইকোমোটরের মধ্যে পড়ছে। 9 নম্বরটা দেখো, শিক্ষণ উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা প্রথম কে করেছিলেন? শিক্ষণ উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা প্রথম কে করেছিলেন? বিএফ স্কিনার, বি এস ব্লুম, আমরা বলে থাকি যে ডনডাইক বা বেঞ্জামিন ব্লুম বা থর্নডাইক, জিন পিয়াজেট। শিক্ষণ উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা প্রথম কে করেছিলেন? ভালো করে লক্ষ্য করো যে শিক্ষণ উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা কিন্তু বেঞ্জামিন ব্লুম করেছিলেন। ব্লুমের শিক্ষণ উদ্দেশ্য বা মূল্যায়ন ত্রিভুজ সম্পর্কে দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো যে জিনিসটা কি। দেখো ভালো করে লক্ষ্য করে দেখো যে বেঞ্জামিন ব্লুম শিক্ষার উদ্দেশ্য, শিখন, অভিজ্ঞতা ও মূল্যায়নের মধ্যে একটা ত্রিভুজের মাধ্যমে তিনি ব্যাখ্যা করেছেন। যে শিক্ষার উদ্দেশ্য, অভিজ্ঞতা, মূল্যায়নের মধ্যে সম্পর্ককে একটা ত্রিভুজের মাধ্যমে ব্যাখ্যা করেছেন। যে ত্রিভুজটা এরকম যে প্রথমে শিক্ষার লক্ষ্য স্থাপন করা হলো, তার একদিকে রয়েছে শিখন অভিজ্ঞতা, আরেকদিকে রয়েছে মূল্যায়ন পদ্ধতি। শিখন অভিজ্ঞতা এবং মূল্যায়ন পদ্ধতি, এবং এর ফলে কিন্তু শিক্ষার লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। যদি সম্ভব না হয় তাহলে বুঝতে হবে যে মূল্যায়ন পদ্ধতির মধ্যে কোনো সমস্যা রয়েছে বা শিখন অভিজ্ঞতার মধ্যে কোনো ত্রুটি রয়েছে, যার ফলে কিন্তু আমরা শিক্ষার লক্ষ্যে কিন্তু ঠিকভাবে পৌঁছাতে পারিনি। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে যে শিখন অভিজ্ঞতা, শিক্ষার লক্ষ্য, শিখন অভিজ্ঞতা এবং মূল্যায়ন পদ্ধতি, এই তিনখানা শিক্ষণ উদ্দেশ্য সম্পর্কে বেঞ্জামিন ব্লুম একটি ত্রিভুজের মাধ্যমে কিন্তু ব্যাখ্যা করেছেন। তারপরে দেখো, ব্যক্তিত্ব বিকাশের নিয়ন্ত্রক হলো প্রধানত বংশধারা, প্রধানত পরিবেশ, বংশধারা পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়া, বংশধারা শৈশবকালীন পারিবারিক অভিজ্ঞতা এবং পরবর্তী জীবনের বিভিন্ন ঘটনা। এটা ব্যক্তিত্ব বিকাশের নিয়ন্ত্রক কোনটি? ব্যক্তিত্ব বিকাশ, যেটা আমরা পার্সোনালিটি ডেভেলপমেন্ট বলে থাকি, অনেকে কিন্তু করবে কি, উত্তর কিন্তু পড়বে, কিন্তু পড়তে পড়তে যখনই তার একটা উত্তর, তার একটা মনের মধ্যে যে একটা আসবে যে এটাই সঠিক, কিন্তু সে পরের উত্তরটুকু না পড়ে আগেই ওইটা কিন্তু সঠিক করার চেষ্টা করবে। এই জিনিসটা কিন্তু সিডিপির ক্ষেত্রে হয়। তাই আমি বারবার বলছি যে আমি উত্তর তো করব, একটু সময় নিই, ভালো করে স্টেটমেন্টটা ভালো করে পড়ো, পড়ে উত্তরগুলো পড়ে তারপরে কিন্তু উত্তর করার চেষ্টা করো। প্রধানত বংশধারা, প্রধানত পরিবেশ, প্রধানত পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়া, বংশধারা, শৈশবকালীন পারিবারিক অভিজ্ঞতা এবং পরবর্তী জীবনে বিভিন্ন ঘটনা, কোনটি হবে সঠিক উত্তর? উত্তর হবে দেখো বংশধারা এবং শৈশবকালীন পারিবারিক অভিজ্ঞতা এবং পরবর্তী জীবনের বিভিন্ন ঘটনা।
এটা হচ্ছে ব্যক্তিত্ব বিকাশের নিয়ন্ত্রক। বোঝা গেল? বংশধারা, শৈশবকালীন পারিবারিক অভিজ্ঞতা, পরবর্তী জীবনের বিভিন্ন ঘটনা, এইগুলোকে আমরা ব্যক্তিত্ব বিকাশের নিয়ন্ত্রক বলে থাকবো। ব্যক্তিত্ব বিকাশের নিয়ন্ত্রক শুধুমাত্র বংশধারার মধ্যে পড়ছে না, শুধুমাত্র প্রধানত পরিবেশের মধ্যে পড়ছে না, বংশধারা এবং পরিবেশ দুটোর মধ্যে মিথস্ক্রিয়া এটাও কিন্তু হচ্ছে না, কিন্তু বংশধারা, শৈশবকালীন পারিবারিক অভিজ্ঞতা, পরবর্তী জীবনের বিভিন্ন ঘটনায় এই জিনিসটা কিন্তু আমাদের পড়ছে। এখন আমার কাছে কথা হচ্ছে যে ব্যক্তিত্ব বিকাশের নিয়ন্ত্রক প্রথম তিনখানা অপশন দেওয়ার পরে ডি নম্বর অপশনে দেখা গেল দিয়ে দিল যে উপরের সবগুলি, তাহলে তখন উত্তর কি হবে? তখন উত্তর কিন্তু সি, বংশধারা পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়া। কিন্তু এখন সি উত্তর নিচ্ছি না কেন? কারণ আমার ডি উত্তর অর্থাৎ বংশধারা, শৈশবকালীন পারিবারিক অভিজ্ঞতা, পরবর্তী জীবনের বিভিন্ন ঘটনা, এই জিনিসগুলো কিন্তু চলে এসছে, এই কারণে আমি সি উত্তর এখন করলাম না। বোঝা গেল? তারপরটা দেখো 11 নম্বর, ব্যক্তিত্বের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ব্যক্তিত্বের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে অপেক্ষাকৃত স্থায়ী, দ্রুত পরিবর্তনশীল। স্থায়িত্ব নির্ভর করে ব্যক্তি ইচ্ছা অনিচ্ছার উপরে। কোনটি হবে সঠিক উত্তর? ব্যক্তিত্বের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি? ভালো করে লক্ষ্য করো, ব্যক্তিত্বের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তিত্ব স্থায়ী, দ্রুত পরিবর্তনশীল এরকম হতে পারে না। স্থায়িত্ব নির্ভর করে ব্যক্তি ইচ্ছা অনিচ্ছার উপর, এটাও সঠিক নয়। উত্তর হবে যে স্থায়ী ব্যক্তিত্বের একটি গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। 12 নম্বরটা দেখো, মনোযোগের বৈশিষ্ট্য পরিবর্তনশীলতা, দৈহিক পরিবর্তন ঘটে, উদ্দেশ্যমূলক প্রক্রিয়া, উপরের সবগুলি। মনোযোগের বৈশিষ্ট্য পরিবর্তনশীলতা, দৈহিক পরিবর্তন ঘটে, উদ্দেশ্যমূলক প্রক্রিয়া, উপরের সবগুলি। কোনটি হবে সঠিক উত্তর? মনোযোগের বৈশিষ্ট্যের মধ্যে কোনটি পড়ছে? ভালো করে লক্ষ্য করো, মনোযোগের বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু উপরের সবগুলো অর্থাৎ পরিবর্তনশীলতাও রয়েছে, দৈহিক পরিবর্তন ঘটে মনোযোগের বৈশিষ্ট্যগুলোর মধ্যে, উদ্দেশ্যমূলক একটা প্রক্রিয়া যেটাকে আমরা বলে থাকি যে উদ্দেশ্যমূলক প্রক্রিয়াও কিন্তু রয়েছে। তারপরটা দেখো 13 নম্বর, সংস্কার মুক্ত পর্যায়ের ভাগ কোনটি? সংস্কার মুক্ত পর্যায়ে এখন আমরা যেখানে চলে এসেছি সেটা হচ্ছে কোহলবার্গের নৈতিক বিকাশ। তোমরা নিশ্চয়ই শুনেছো, তোমরা যারা ডিএলএড করেছো তারা অবশ্যই জানো যে কোহলবার্গের নৈতিক বিকাশের 3টি স্তর এবং 6টি পর্যায় রয়েছে। সেখানে সংস্কার মুক্ত পর্যায়ের ভাগ কোনটি? সংস্কার মুক্ত পর্যায়ের ভাগ কোনটি? উত্তর করবে সবাই। ভালো করে লক্ষ্য করো যে সংস্কার মুক্ত পর্যায়ের ভাগ হচ্ছে, আমরা পড়েছিলাম যে 3টি স্তর 2টি পর্যায়, 3টি স্তরের মধ্যে দুটো দুটো করে যে পর্যায় রয়েছে সেখানে রয়েছে সামাজিক চুক্তি নিয়ন্ত্রিত এবং সর্বজনীন নীতিবোধ। এই দুটো কিন্তু সংস্কার মুক্ত পর্যায়ের ভাগের মধ্যে পড়ছে, অর্থাৎ সামাজিক চুক্তি নিয়ন্ত্রিত এবং সার্বজনীন নীতিবোধ উপরের সবগুলো। উত্তর হবে উপরের দুটি হচ্ছে সংস্কার মুক্ত পর্যায়ের ভাগের মধ্যে পড়ছে। 14 নম্বর দেখো, ভালো ছেলে ভালো মেয়ে কোন স্তরে নীতিবোধের মধ্যে পড়ছে? ভালো ছেলে ভালো মেয়ে কোন স্তরে নীতিবোধের মধ্যে পড়ছে? সমাজ নিয়ন্ত্রিত নীতিবোধ, প্রত্যাশামূলক নীতিবোধ, ব্যক্তিকেন্দ্রিক নীতিবোধ, সামাজিক চুক্তি নিয়ন্ত্রিত নীতিবোধ। কোন নীতিবোধের মধ্যে পড়ছে ভালো ছেলে এবং ভালো মেয়ে নীতিবোধ? এটা 22-এর সম্ভবত 22-এর টেটে এসেছিল, খুবই গুরুত্বপূর্ণ। এবং এই কোহলবার্গ থেকে আমি একটা কথা তোমাদেরকে বারবার বলতে চাই যে এই কোহলবার্গের থিওরি থেকে আমরা প্রতি বছরই 2 থেকে 3খানা প্রশ্ন কিন্তু আমরা এখান থেকে কমন পাই। এই জন্য বারবার বলছি, আমাদের যে সমস্ত কোহলবার্গের থিওরি, জিন পিয়াজেটের থিওরি, এই সমস্ত যে থিওরিগুলো আমরা পড়াচ্ছি এই ক্লাসে এবং বেসিক ধারণা থেকে শুরু করে, সেই ক্লাসগুলো কিন্তু তোমরা ভালো করে করবে, তাহলে কিন্তু তোমাদের পরবর্তীতে উপকার কিন্তু তোমরাই পাবে। ভালো ছেলে ভালো মেয়ে কোন স্তরে নীতিবোধের মধ্যে পড়ছে? সমাজ নিয়ন্ত্রিত নীতিবোধ, প্রত্যাশামূলক নীতিবোধ, ব্যক্তিকেন্দ্রিক নীতিবোধ, সামাজিক চুক্তি নিয়ন্ত্রিত নীতিবোধ। কোনটি হবে উত্তর? ভালো ছেলে ভালো মেয়ে নীতিবোধ প্রত্যাশামূলক নীতিবোধের মধ্যে পড়ছে। আমরা এর পরের স্লাইড গুলোতে আমরা কিন্তু আহ, চেষ্টা করেছি যে যতটুকু আমাদের ধারণা দেওয়া দরকার ততটুকু আমরা আলোচনা করেছি। তারপর একটা দেখো, শিক্ষার্থীদের সমস্যা সমাধানের ক্ষেত্রে কোহলবার্গ কি বলেছেন? কোহলবার্গ শিক্ষার্থীদের সমস্যা সমাধান, যেহেতু তিনি নৈতিক বিকাশ নিয়ে গবেষণা করেছিলেন, সেহেতু নৈতিক বিকাশের নৈতিক দ্বন্দ্ব তৈরির কথা তিনি বলেছিলেন।
তাহলে এখানে শিক্ষার্থীদের সমস্যা সমাধানে ক্ষেত্রে কোহলবার্গ কি বলেছিলেন? সমস্যা সমাধানে শিক্ষক আংশিক সহযোগিতা করবেন, বাদবাকিরা শিক্ষার্থীরা তাদের চেষ্টায়, তাদের সামর্থ্যে, তাদের যোগ্যতায়, তাদের প্রচেষ্টায়, তাদের চেষ্টায় কিন্তু সেই সমস্যা সমাধানটি সম্ভব হবে। অর্থাৎ শিক্ষার্থীদের ক্ষেত্রে সমস্যা সমাধানের ক্ষেত্রে শিক্ষক কিন্তু আংশিক সহযোগিতা করবেন, কখনোই পরিপূর্ণ সহযোগিতায় হাত বাড়াবেন না। অর্থাৎ পরিপূর্ণ সহযোগিতা তিনি করবেন না, আংশিক সহযোগিতার মাধ্যমে বাদ বাকিটুকু শিক্ষার্থী তাদের নিজের প্রচেষ্টা করবে। 16 নম্বর দেখো, কোহলবার্গের মতে নৈতিক বিকাশের কয়টি পর্যায় রয়েছে? আমি এক্ষুনি বলে দিলাম যারা নিয়মিত ক্লাস করো তারা কিন্তু এই থিওরি এবং এই ধারণাগুলো, এই কনসেপ্টগুলো কিন্তু আস্তে আস্তে তোমাদের কাছে একদম আহ কি বলা যায়, একদম সহজবোধ্য বলে মনে হবে। যে কোহলবার্গের মতে নৈতিক বিকাশের কয়টি পর্যায় রয়েছে? উত্তর হবে তিনটি পর্যায় রয়েছে। ভালো মন্দের বিচার পুরোপুরি মানুষের বিবেক বোধের উপর নির্ভরশীল, এটি কোন স্তরের বৈশিষ্ট্য? একটু উত্তর করার চেষ্টা করো। ভালো মন্দের বিচার পুরোপুরি মানুষের বিবেক বোধের উপর নির্ভরশীল, এটি কোন স্তরের বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে? ভালো মন্দের বিচার পুরোপুরি মানুষের বিবেক বোধের উপর নির্ভরশীল, এটা আমাদের পড়ছে সার্বজনীন নীতিবোধের স্তরের মধ্যে। অর্থাৎ সার্বজনীন নীতিবোধের স্তরে ভালো মন্দের বিচার পুরোপুরি মানুষের বিবেক বোধের উপর নির্ভরশীল হয়ে থাকে। 18 নম্বর দেখো, তার আগে দেখে নাও আমাদের নৈতিক ও সামাজিক বিকাশ, মোরাল অ্যান্ড প্রো সোশ্যাল ডেভেলপমেন্ট সম্পর্কে বলেছিলেন আহ কোহলবার্গ। এবং কোন পরিস্থিতিতে, এর আগেও আমি সিডিপি তে বলেছিলাম যে ঠিক বা ভুল যুক্তিকরণের ক্ষমতার পরিবর্তন। অর্থাৎ একটা মানুষের মধ্যে সামনের যে পরিস্থিতি রয়েছে সে পরিস্থিতিতে কোনটা ঠিক কোনটা ভুল, এই যে যুক্তিকরণের যে ক্ষমতার পরিবর্তন, সেটাই হচ্ছে আমাদের নৈতিক বিকাশ। বোঝা গেল? তারপরে দেখো, নৈতিক বিকাশের তিনটি পর্যায় নৈতিক বিকাশের তিনটি পর্যায় রয়েছে এবং দুটি করে স্তর রয়েছে। নৈতিক বিকাশের কয়টি পর্যায়? তিনটি পর্যায় রয়েছে এবং দুটি করে স্তর রয়েছে। তারপরটা দেখো, যেমন দেখো প্রাক সংস্কারমূলক পর্যায়, এটা একটা স্তর, মানে একটা পর্যায়। এই পর্যায়ে দুটি স্তর, শাস্তি বাধ্য নীতিবোধ এবং ব্যক্তিকেন্দ্রিক নীতিবোধ। তেমনি 2 নম্বর একটা পর্যায় সংস্কার, যেটা আমরাকে বলেছি সংস্কার প্রভাবিত পর্যায়। এখানে দুটি স্তর, প্রত্যাশামূলক নীতিবোধ, সমাজ নিয়ন্ত্রিত নীতিবোধ। বোঝা গেল? তারপরে দেখো সংস্কার মুক্ত পর্যায়ে সার্বজনীন নীতি, যেটা একটা সামাজিক চুক্তি নিয়ন্ত্রিত নীতিবোধ এবং সার্বজনীন নীতিবোধ। তাহলে 6খানা স্তর হয়ে গেল তিনটি পর্যায়ে। এবারে দেখে নাও যে প্রাক সংস্কারমূলক পর্যায়ে, অর্থাৎ প্রথম পর্যায়ে যে দুটি স্তর ছিল সে সম্পর্কে একটুখানি দেখে নে। যে শাস্তিবাধ্য নীতিবোধে কি ধরনের নীতিবোধ গঠিত হয়? যে কাজ করলে শাস্তি হয় সেই কাজ করা উচিত নয়, এটাই তার নীতিবোধ প্রাক সংস্কারমূলক পর্যায়ে। 2 নম্বর দেখো ব্যক্তিকেন্দ্রিক নীতিবোধে, নিজের স্বার্থের ভিত্তিতে সে কোনো কাজ ঠিক বা ভুল বিচার করে। ব্যক্তিকেন্দ্রিক নীতিবোধে নিজের স্বার্থের ভিত্তিতে সে কোনো কাজ ঠিক বা ভুল বিচার করে থাকে। সংস্কার প্রভাবিত পর্যায়ে দেখো প্রত্যাশামূলক নীতিবোধে যে কাজ করলে প্রশংসা পাওয়া যায়, অন্যরা ঠিক বা ভুল বলে, সেই কাজকে যে সে ঠিক বলে মনে করে, এটা হচ্ছে সংস্কার প্রভাবিত পর্যায়ের প্রথম স্তর, প্রত্যাশামূলক নীতিবোধ। অর্থাৎ সমাজ যেভাবে প্রত্যাশা করবে, প্রশংসা করবে, সেভাবে তার নীতিবোধ গড়ে উঠবে। সমাজ নিয়ন্ত্রিত নীতিবোধে সমাজ বা রাষ্ট্রের নিয়ম, অর্থাৎ আইন, সমাজ, ধর্ম, শিশু নৈতিকতা নিয়ন্ত্রণ করে, অর্থাৎ সমাজ নিয়ন্ত্রিত নীতিবোধে। সংস্কার মুক্ত পর্যায়ে দেখো ভালো করে, সামাজিক চুক্তি নিয়ন্ত্রিত নীতিবোধ, যেখানে সমাজে মানুষের অধিকার রয়েছে তার উপর ভিত্তি করে সে ভালো মন্দ বিচার করে। অর্থাৎ সমাজে যে মানুষের অধিকার তার উপর ভিত্তি করে সে ভালো মন্দ বিচার করে। এবং সার্বজনীন নীতিবোধে ভালো মন্দের বিচার পুরোপুরি মানুষের বিবেক বোধের উপর নির্ভরশীল, যেটা আমরা উত্তর করছিলাম। তাহলে সামাজিক চুক্তি নিয়ন্ত্রিত নীতিবোধ, যেখানে
সে যে অধিকার রয়েছে তার উপর ভিত্তি করে তার নীতিবোধগুলি গঠিত করে, এবং সে ভাবে যে এই সমাজ, যে এই যে নৈতিকতা, এই যে আইন, এটা পাল্টানো যায় কিনা। এইভাবে সে সামাজিক চুক্তি নিয়ন্ত্রিত নীতিবোধ এবং শেষে সার্বজনীন নীতিবোধের স্তরে পৌঁছায়। 18 নম্বর দেখো, নৈতিকতার কোন স্তরে আইন, সমাজ, ধর্ম, ব্যক্তি নৈতিকতাকে নিয়ন্ত্রণ করে? নৈতিকতার কোন স্তরে আইন, সমাজ, ধর্ম, ব্যক্তির নৈতিকতাকে নিয়ন্ত্রণ করবে? ভালো করে ভেবে উত্তর করার চেষ্টা করো, অনেকে সঠিক উত্তর করবে এই জায়গাটা, যে নৈতিকতার কোন স্তরে আইন, সমাজ, ধর্ম নৈতিকতাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। সেটা হবে উত্তর, দেখো, সমাজ নিয়ন্ত্রিত নীতিবোধের স্তরে এই জিনিসটা কিন্তু দেখা যায় যে সমাজ, ধর্ম, ব্যক্তি নৈতিকতাকে নিয়ন্ত্রণ করে। আমাদের ফাউন্ডেশন ব্যাচ 3.0 শুরু হয়েছে। যাদের টেট ছাড়া অন্যান্য পরীক্ষা প্রস্তুতি যারা নিচ্ছ বা লক্ষ্য রয়েছে, তারা কিন্তু আমাদের এই কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ, অর্থাৎ ডব্লিউবিপি, কেপি থেকে শুরু করে পিএসসি, রেল, এসএসসি সমস্ত সমস্ত পরীক্ষার উপযোগী আমাদের এই ফাউন্ডেশন ব্যাচ কিন্তু শুরু হয়েছে। সমস্ত বিষয় সিলেবাস ভিত্তিক ক্লাস প্লাস মক টেস্টের ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। যারা এখনো পর্যন্ত অ্যাডমিশন নাওনি, আমাদের অ্যাপ ভিত্তিক যে সমস্ত ক্লাস হচ্ছে সেখানে কিন্তু অ্যাডমিশন যোগাযোগ করে নিতে পারো। চলো পরবর্তীতে, নিয়ন্ত্রিত শিক্ষার দ্বিতীয় স্তর কোনটি? প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, উচ্চ প্রাথমিক শিক্ষা, উচ্চ শিক্ষা। কোনটি নিয়ন্ত্রিত শিক্ষার দ্বিতীয় স্তর কোনটি? উত্তর করবে সবাই, নিয়ন্ত্রিত শিক্ষার দ্বিতীয় স্তর কোনটি? উত্তর কি হবে? দেখো, উত্তর হবে মাধ্যমিক শিক্ষা হচ্ছে নিয়ন্ত্রিত শিক্ষার দ্বিতীয় স্তর। আর প্রাথমিক শিক্ষা, যেটাকে আমরা প্রথম স্তর বলে থাকি, এটাকে আমরা বলে থাকি যে প্রথম স্তর। প্রাথমিক শিক্ষাকে প্রথম স্তর, মাধ্যমিক শিক্ষাকে আমরা নিয়ন্ত্রিত শিক্ষার দ্বিতীয় স্তর বলে থাকি। পরেরটা দেখো, এই কাজটি করো কারণ এই কাজটি অন্যরা প্রশংসা করে, এটি নীতিবোধের কোন স্তরে দেখা যায়? সমাজ নিয়ন্ত্রিত নীতিবোধ, প্রত্যাশামূলক নীতিবোধ, ব্যক্তি কেন্দ্রিক এবং শাস্তিবাধ্য। উত্তর করবে, আমি এক্ষুনি বলে দিলাম, মনোযোগ সহকারে যদি তোমরা দেখো তাহলে কিন্তু তোমাদের এই উত্তরগুলো করা কিন্তু কোনো চাপেরই ব্যাপার নয়। উত্তর হবে, দেখো, প্রত্যাশামূলক নীতিবোধ। প্রত্যাশামূলক নীতিবোধ হচ্ছে যে প্রশংসা করে এবং সমাজের অন্যরা প্রশংসা করে, তার ভিত্তিতে কিন্তু আমাদের ঠিক ভুল ব্যাপারটা নিয়ন্ত্রিত হয়। 21 নম্বরটা দেখো, শিশুদের নৈতিক বিকাশের জন্য কোহলবার্গ বলেছেন পাঠ্যক্রম, গঠন নীতি, সহপাঠক্রমিক কার্যাবলী, দল গঠন ও দ্বন্দ্ব তৈরি, পরীক্ষা পদ্ধতি কোনটি হবে? শিশুদের নৈতিক বিকাশের জন্য কোহলবার্গ কি বলেছেন? দেখো, কোহলবার্গ বলেছেন দল গঠন ও দ্বন্দ্ব তৈরির কথা তিনি বলেছেন। দল গঠন এবং দ্বন্দ্ব তৈরি পরপর কিন্তু নৈতিক বিকাশের জন্য কোহলবার্গ এই জিনিসটা বলেছেন। 22 নম্বর দেখো, উত্তম পাঠ অভ্যাসের জন্য প্রয়োজন, উত্তম পাঠাভ্যাসের জন্য প্রয়োজন, কি প্রয়োজন? উত্তর করার চেষ্টা করবে। উত্তম পাঠাভ্যাসের জন্য প্রয়োজন অল্প বয়স থেকে শিখন শুরু হওয়া, শিক্ষার্থীদের দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উদ্যোগী হওয়া, পাঠাভ্যাসের নির্দেশনা দেওয়া, উপরের সবগুলি। কি হবে উত্তর? উত্তর দেখো, উত্তর হবে উপরের সবগুলি। যে অল্প বয়স থেকে শিখন শুরু হওয়া, শিক্ষার্থীদের দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উদ্যোগী হওয়া, পাঠভ্যাসের পাঠভ্যাসের নির্দেশনা যেটাকে আমরা বলি সেটা দেওয়া, এগুলো হচ্ছে উত্তম পাঠাভ্যাসের জন্য প্রয়োজন। তারপর একটা দেখো, কোহলবার্গের তত্ত্বকে কি তত্ত্ব বলা হয়? আমি প্রথমে যখনই বলেছিলাম যে প্রথমেই বলেছিলাম যে কোহলবার্গের তত্ত্বকে কি তত্ত্ব বলা হবে? উত্তর হবে, দেখো, নৈতিক ও সামাজিক তত্ত্ব, যেটাকে আমরা মোরাল অ্যান্ড প্রসেসাল ডেভেলপমেন্ট বলে থাকি, যে কোহলবার্গের তত্ত্বকে নৈতিক ও সামাজিক তত্ত্ব বলা হয়। 24 নম্বর দেখো, কোহলবার্গ কোন দেশের মনোবৈজ্ঞানিক ছিলেন? কোহলবার্গ কোন দেশের মনোবৈজ্ঞানিক ছিলেন? অনেকে জানে না, জানার চেষ্টা করো এবং উত্তর করার চেষ্টা করো যে কোহলবার্গ কোন দেশের মনোবৈজ্ঞানিক ছিলেন। উত্তর হবে, দেখো, উত্তর হবে আমেরিকার মনোবিদ ছিলেন কোহলবার্গ, এবং তিনি মোরাল অ্যান্ড প্রোসোশাল ডেভেলপমেন্ট নিয়ে গবেষণা তিনি করেছিলেন। পরেরটা দেখো, শিখনের কোন তত্ত্বে শিম্পাঞ্জিদের ওপর পরীক্ষা করা হয়? যেখানে আমি বলেছিলাম যে আচরণবাদী মনোবিদদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে শিখনের কোন তত্ত্বে শিম্পাঞ্জিদের ওপর পরীক্ষা নিরীক্ষা করা হয়? চেষ্টা ও ভ্রান্তি তত্ত্ব, অনুবর্তন মতবাদ, সমগ্রতাবাদ, প্রজ্ঞাবাদ। দেখো, আচরণবাদী মনোবিদদের মধ্যে
কোহলার কফকা ছিলেন সমগ্রতাবাদী। তিনি শিম্পাঞ্জিদের উপর পরীক্ষা করেছিলেন এই সমগ্রতাবাদে, অর্থাৎ উত্তর হবে সমগ্রতাবাদ। এখানে যে শিম্পাঞ্জিদের উপর পরীক্ষা নিরীক্ষা করেছিলেন সমগ্রতাবাদে, সেখানে ইনসাইটফুল লার্নিং বা অন্তর্দৃষ্টিমূলক শিখন, এই জিনিসটা কিন্তু, এই টার্মটা কিন্তু এই শিখনের ক্ষেত্রে, সমগ্রতাবাদের ক্ষেত্রে এসছে। অর্থাৎ এই জিনিসটা কিন্তু মনে রাখার চেষ্টা করবে। আরো যে সমস্ত সিডিপি ক্লাসগুলো হচ্ছে সেগুলো কিন্তু মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে করার চেষ্টা করবে। আজকে এ পর্যন্ত। পরবর্তীতে আমরা আলোচনা করব আরো 25খানা কোশ্চেন নিয়ে। এর আগে আমাদের দেখো যে টিডব্লিউএস একাডেমি অ্যাপ পেইড ব্যাচ লঞ্চ করবে 2024-এ। সেক্ষেত্রে যাদের 2024-এ টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ বা লক্ষ্য রয়েছে, তারা কিন্তু এই পেইড ব্যাচে আমাদের সাথে যুক্ত হতে পারো। চলো আজকে এ পর্যন্ত, পরবর্তী সিডিপিতে আবার দেখা হচ্ছে।